বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কচির সমাকলন উপপাদ্যটা প্রমাণটা আমরা আজকে দেখব। এর আগে আমরা মনে হয় কচি রিমেন সমীকরণ প্রতিপাদন করছি। সেই অনুসারে আজকে আমরা কচির সমাকলন উপপাদ্য প্রমাণ করব। তাহলে দেখুন, এখানে কোনো জটিল রাশির ফাংশন। এখন জটিল রাশি কি? যেমন ধরেন, আপনি যদি একটা চলক লিখেন এক্স এবং আই এক্স, এখানে এটা হচ্ছে বাস্তব, আর এই যে আই যুক্ত যে রাশিটা, এটা হচ্ছে আমাদের জটিল রাশি। এখন দেখুন, কোন জটিল রাশির ফাংশন f of z equals to u plus ib যদি বিশ্লেষিক হয় এবং ব্যবকলন f prime of z, এখানে f prime of z দ্বারা কি বুঝে দেখুন। এখানে আমরা জানি f of z যদি হয়, এটাকে যদি একবার অন্তর্কলন করা হয়, অর্থাৎ একবার যদি ব্যবকলন করা হয়, তখন বলা হয় f prime of z। যদি এটাকে আপনি দুইবার ব্যবকলন করেন, তখন f double prime of z। যদি তিনবার করেন, f triple prime of z। তাহলে আমরা বুঝে গেছি, যেহেতু এখানে f prime of z আছে, অর্থাৎ এটাকে একবার ব্যবকলন করা হয়েছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন দেখেন, যদি একটি মাত্র আবদ্ধ বক্ররেখা সি এর ভিতরে উপরে সর্বত্র অবিচ্ছিন্ন হয়, তখন ক্লোজ পাথ ইন্টিগ্রাল। এখানে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বলতে বোঝায়, যেমন ধরেন একটা আবদ্ধ বক্ররেখা যদি হয়, অর্থাৎ এই আবদ্ধ বক্ররেখার এই বক্ররেখাটা যদি সি হয়, এই সির ভিতরে যে কোনো একটি বিন্দুতে এই f of z u plus ib ফাংশনটি বিশ্লেষিক বা অ্যানালিটিক হবে। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলে ক্লোজ পাথ ইন্টিগ্রাল। যদি বদ্ধ হয়, তখন আমাদের যে চিহ্ন ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। তারপর দেখুন, এর ভিতরে উপরে সর্বত্র অবিচ্ছিন্ন হয়, তখন ক্লোজ পাথ ইন্টিগ্রাল f of z dz equals to 0, যা কচির সমাকলন উপপাদ্য। ঠিক আছে? এখন দেখুন, এটা আমরা প্রুফ করব। ধরি f of z equals to u plus ib, এবং একটা জিনিস একটু লক্ষ্য করুন, এই যে f of z equals to u plus ib, এই অর্থাৎ এই জটিল ফাংশনটা কোন বিন্দুতে অ্যানালিটিক বা বিশ্লেষিক হবে, সেটা হচ্ছে আমাদের z equals to x plus iy। অর্থাৎ আমি এখানে বুঝে নিলাম যে z equals to x plus iy বিন্দুতে আমার f of z equals to u plus ib এটা বিশ্লেষিক বা অ্যানালিটিক হবে। এখন দেখেন, আপনি যদি এটাকে উভয় পাশে যে চলক, ওই চলকের সাপেক্ষে যদি একটু ব্যবকলন করে নেন, তখন দেখেন dz equals to dx plus idy। এখন আমি যদি এই উক্ত মানগুলা যদি 1 নং সমীকরণে পুট করে দিই, অর্থাৎ 1 নং সমীকরণে যদি আমি উক্ত মানগুলা বসিয়ে দিই, তখন দেখেন কি আসে। এখন আমি লিখি 1 নং সমীকরণে উক্ত মানগুলা বসিয়ে পাই। 1 নং সমীকরণে উক্ত মানগুলো বসিয়ে পাই। আচ্ছা, বসিয়ে পাই অর্থাৎ আমি এখন যে মানগুলো আমরা পেলাম, এটা এবং এটা, এই মানগুলো আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে দেব। এখন দেখুন, 1 নং সমীকরণটা কি? এটা। তাহলে লিখি ক্লোজ পাথ ইন্টিগ্রাল f of z dz equals to, এখন একটা জিনিস আপনি একটু লক্ষ্য করেন,
ক্লোজ পাথ ইন্টিগ্রালে ক্লোজ পাথ ইন্টিগ্রাল এফ অফ জেড এর মান কত ধরছেন? এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি। তাহলে আমরা বসিয়ে দিই ইউ প্লাস আইবি। আমরা এতটুকু বসালাম। এখন দেখেন ডিজেড এর মান কত? ডিএক্স প্লাস আই ডিওয়াই। তাহলে আমরা এটাও বসিয়ে দিই, ডিজেড এর মান ডিএক্স প্লাস আই ডিওয়াই। তাহলে আমরা এতটুকু বসালাম। এখন আমি যদি একটু গুণ করে নিই, তাহলে কি আসে দেখুন। ক্লোজ পাথ ইন্টিগ্রাল ইউর সাথে ডিএক্স গুণ করলে ইউ ডিএক্স প্লাস ইউর সাথে আই ডিওয়াই গুণ করলে ইউ আই ডিওয়াই প্লাস এটার সাথে এটা গুণ করলে আই বি ডিএক্স প্লাস এটার সাথে এটা গুণ করলে আই স্কোয়ার বি ডিওয়াই। এখন আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 হয়, অর্থাৎ আই স্কোয়ার ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে আমি এটা জায়গায় -1 লিখব। তাহলে দেখুন -1। এখন এই মাইনাসে প্লাস হলো কি, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমি এটা ব্যাকটা মুছে দেব, মুছে একসাথে রাখবো মাইনাস। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এই লাইনটা আমরা একসাথে করে নিলাম। এখন আমরা এখান থেকে বাস্তব রাশি এবং অবাস্তব রাশিগুলোকে একটু আলাদা সেপারেট করে নিব। এখন দেখুন ক্লোজ পাথ ইন্টিগ্রাল ইউ ডিএক্স মাইনাস বি বি ডিওয়াই প্লাস আছে কি ইউ আই ডিওয়াই প্লাস আই বি ডিএক্স। এখন যদি আরেকটু আমরা সেপারেট করি তাহলে কি আসে দেখুন, ইউ ডিএক্স মাইনাস বি ডিওয়াই। আমি যদি এখান থেকে আইটা কমন নেই, ইউ ডিওয়াই প্লাস বি ডিএক্স, এভাবে লেখা যায়। এখন দেখুন আমরা বিডিএক্স যদি সামনে লিখি আর ইউডিআই যদি পরে লিখি তাহলে সেম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লাইনটা এর লিখবো আগে এবং এটা লিখবো পরে। তাহলে একটু লিখে নিই, অর্থাৎ বিডিএক্স প্লাস ইউডিওয়াই। তাহলে আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এখন দেখুন আমি এটাকে একটা সমীকরণ দিব 2, যেহেতু আমরা ইতিপূর্বে 1 নং একটা সমীকরণ দিয়েছিলাম, এখন এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। এখন দেখেন এই 2 নং সমীকরণে আমরা যদি গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে দিই তাহলে দেখুন, আচ্ছা আমরা গ্রিনের উপপাদ্যটা জানি কিনা। আমরা যখন ক্যালকুলাস 2তে পড়ছিলাম, অর্থাৎ ক্যালকুলাস 2 লাস্টের অধ্যায়ে কিন্তু গ্রিনের উপপাদ্য প্রুফ আছে। আবার আপনারা যারা বলবিদ্যা করছেন, অর্থাৎ অনার্স প্রথম বর্ষের, ওখানেও গ্রিনের উপপাদ্য আছে। তা আশা করি আপনাদের গ্রিনের উপপাদ্যটা জানা আছে। তারপর আমি একটু লিখে দিব, অর্থাৎ গ্রিনস থিওরি, GREEN গ্রিন THEOREM। আচ্ছা গ্রিন থিওরিমটা কি ছিল একটু লক্ষ্য করুন। আমাদের গ্রিন থিওরিমটা ছিল এরকম, সেটা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল গ্রিন থিওরিমে এবং এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এটা ছিল কি গ্রিনের উপপাদ্য। সরি, এটা যদি আমাদের গ্রিনের উপপাদ্য হয় এরকম ভাবে, অর্থাৎ এখানে এই সি দ্বারা বুঝাইছে কি জানেন, এখানে সি দ্বারা বুঝাইছে আপনার আবদ্ধ যে বক্ররেখাটা, অর্থাৎ আবদ্ধ বক্ররেখাকে, এখানে এই আবদ্ধ বক্ররেখাকে সি দ্বারা বুঝাইছে। যেহেতু এই আবদ্ধ বক্ররেখার ভিতরেই z = x + iy, এই বিন্দুতে f of z = u + iv ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষিক। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম, অর্থাৎ
ক্লোজ পাথ ইন্টিগ্রাল সি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এখন এই যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল, এটাকে যদি আমরা দ্বিমাত্রিক তলে নিয়ে যাই, ঠিক আছে, যদি দ্বিমাত্রিক তলে নিয়ে যাই, এখন দেখুন, অর্থাৎ ক্লোজ পাথ ইন্টিগ্রাল এটাকে যদি আমরা দ্বিমাত্রিক তলে অর্থাৎ দ্বিমাত্রিক তলে নিয়ে যাই, তখন এটাকে এভাবে লেখা যায়। আমি যদি একটু এখানে লিখি, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন অফ আর, অর্থাৎ আর এলাকায়, অর্থাৎ এই এলাকায় যদি আমরা হিসাব করি দ্বিমাত্রিক ক্ষেত্রে, এখন আমরা একটু নিচে লিখি, কারণ এখানে আসবে না, এখান থেকে আমরা লিখি, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন অফ আর। আপনি দেখুন এখানে মূলত এই সূত্রটাকে মনে রাখার এটা ভালো পজিশন, সেটা হচ্ছে আপনি আগে ডেল্টা ডেল্টা এক্স এবং ডেল্টা ডেল্টা ওয়াই দিবেন, অর্থাৎ ডিএক্স এবং ডিওয়াই। এখন একটু লক্ষ্য করুন, ওয়াই এর সাথে যেটা ছিল সেটা আসবে এক্স এর সাথে, এবং এক্স এর সাথে যেটা ছিল সেটা যাবে ওয়াই এর সাথে। আমি আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। অর্থাৎ ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই আগে দিবেন, দেওয়ার পরে ওয়াই এর সাথে যে মানটা থাকবে সেটা আসবে এক্স এর সাথে, এবং এক্স এর সাথে যেটা যাবে আর থাকবে সেটা যাবে ওয়াই এর সাথে, আর মাঝখানে চিহ্ন বসবে আমাদের মাইনাস। আমি আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন যেই 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণের টোটাল, এই 2 নং সমীকরণের ডান পাশে আমি এখন গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে আমি লিখে নিই, 2 নং সমীকরণের ডান পাশে গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে পাই, অর্থাৎ 2 নং সমীকরণের ডান পাশে গ্রিনের উপপাদ্য প্রয়োগ করি, ঠিক আছে। অর্থাৎ 2 নং সমীকরণের ডান পাশে আমি যদি গ্রিনের উপপাদ্য প্রয়োগ করি পাই, এই পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা 2 নং সমীকরণের ডান পাশে এই, অর্থাৎ এতটুকুর ভিতরে আমরা গ্রিনের উপপাদ্য প্রয়োগ করব। তো আমি এখন হোয়াইট বোর্ডটা মানে টোটাল বোর্ডটা মুছে নিব, আমরা 2 নং সমীকরণটা রেখে দিব, যেহেতু আমরা 2 নং সমীকরণে গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করব, তো আমরা 2 নং সমীকরণটা রেখে দিব, আর বাকিটুকু আমি এখন মুছে ফেলব। তাহলে দেখুন, এখন আমরা 2 নং সমীকরণে, অর্থাৎ এফ অফ জেড ডিজেড, অর্থাৎ এই 2 নং সমীকরণের, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই অংশে যদি আমরা গ্রিনের উপপাদ্য প্রয়োগ করি, দেখুন রেজাল্টটা কি আসে। অর্থাৎ ক্লোজ পাথ ইন্টিগ্রাল এতটুকু আমরা লিখলাম, এফ অফ জেড ডিজেড। তাহলে আমরা এতটুকু পর্যন্ত মানে এখানে যা আছে আমরা তাই লিখলাম। এখন দেখুন, আমরা এখন যদি গ্রিনের উপপাদ্যটা কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন অফ আর, প্রথমে এতটুকুর জন্য প্রয়োগ করব, তারপর আমরা এতটুকুর জন্য প্রয়োগ করব। তাহলে এখন ফার্স্টে যদি আমরা এতটুকুর জন্য আগে প্রয়োগ করি, তাহলে ডাবল ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে আছে বাস্তব রাশি, এখানে কোনো কাল্পনিক রাশি নাই। যদি বাস্তব রাশি থাকে এক্ষেত্রে গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করে দেখুন কি আসে। অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন অফ আর, আমরা আগে ডেল্টা ডেল্টা এক্স আর ডেল্টা ডেল্টা ওয়াই দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশনটা আমি একটু ক্লিয়ারভাবে দিই যাতে বোঝার সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা এ পর্যন্ত আগে দিলাম, আর এখানে এই, আচ্ছা
এখন আপনি দেখুন, আপনি আরেকটু আগে কি লিখছেন, ওয়াই এর সাথে যেটা থাকে সেটা আছে কার, সেই মানটা আসে এক্স এর সাথে। এখন একটু লক্ষ্য করুন, এখানে ওয়াই এর সাথে আছে কি বি, এই বি যাবে কার সাথে, এখানে একটু দেখুন ওয়াই এর সাথে যে ছিল সে আসছে এক্স এর সাথে, তাই এখানে ওয়াই এর সাথে যে থাকবে সে আসবে এক্স এর সাথে, দিলেন এক্স এর সাথে। এখন এটা সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটা আমরা এখানে রাখলাম। এখন এক্স এর সাথে যেটা ছিল, এখানে দেখুন এক্স এর সাথে যেটা ছিল সেটা দিচ্ছেন কার সাথে, ওয়াই এর সাথে। তো এখানে এক্স এর সাথে আছে কি ইউ, তাহলে আপনি দিলেন কি ইউ, এই মাইনাসের মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝে নিলাম, আর অবশিষ্ট থাকে কি ডিএক্স ডিওয়াই। তাহলে লিখুন ডিএক্স ডিওয়াই। এখন এই প্লাসের প্লাস। আচ্ছা, তাহলে আমরা এতটুকু দেখলাম আই এর আই। এখন বাস্তব অংশের জন্য আমরা গ্রিনের উপপাদ্য প্রয়োগ করা শেষ। এখন কাল্পনিক অংশের জন্য যদি আমরা গ্রিনের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি আসে দেখুন, ঠিক আগের মতন সূত্রটা লিখে ফেলুন। ডাবল ইন্টিগ্রেশন সি, যেহেতু এটা কমপ্লেক্স অর্থাৎ কাল্পনিক সংখ্যার জন্য অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের জন্য, তাই এখানে সি দিলাম। কথা বুঝতে পারছি? অর্থাৎ যেহেতু কমপ্লেক্স অংশের জন্য, অর্থাৎ কাল্পনিক অংশের জন্য, তাই এখানে কমপ্লেক্স অংশের জন্য আসবে সি। এখন ঠিক আগের মতন লিখুন ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডিএক্স ডিওয়াই। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার ভাবে লিখি এখানে। ডিএক্স ডিওয়াই, তাহলে আমি এতটুকু লিখলাম। এখন দেখুন যেটা ছিল ওয়াই এর সাথে সেটা আসবে এক্স এর সাথে। এখানে আমার মার্কার পেনটা হয়তো সমস্যা করে, যাই হোক আমরা লিখে নিলাম। এবং যেটা ছিল এক্স এর সাথে সেটা যাবে ওয়াই এর সাথে, এই চিহ্ন মাইনাস। তাহলে আমরা এ পর্যন্ত লিখে নিলাম, ঠিক আছে? ডেল্টা ইউ ডেল্টা এক্স মাইনাস ডেল্টা বি ডেল্টা ওয়াই। আচ্ছা, এখন আমরা কচি রিমেনের সমীকরণ থেকে কি জানি দেখুন, আমরা জানি কচি রিমেন সমীকরণ থেকে। আচ্ছা, কচি রিমেন সমীকরণটা আমাদের কি ছিল? কচি রিমেন সমীকরণটা ছিল এরকম, ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা এক্স। এটা ছিল আমাদের কচি রিমেন সমীকরণের মেন ইয়া ছিল। আচ্ছা, এখানে একটু আমি ক্লিয়ার ভাবে লিখি দেখুন, হয়তো আমার এখানে একটু মার্কার পেনের সমস্যা। মাইনাস ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা এক্স, ঠিক আছে? ডেল্টা বি ডেল্টা এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ইউ ডেল্টা ওয়াই। এখন এই মানগুলা যদি আপনি এই সমীকরণে পুট করেন তাহলে দেখুন কি আসে, ক্লোজ পাথ ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু, এখন একটু লক্ষ্য করুন, আর আমরা যদি মাইনাস ডেল্টা বি ডেল্টা এক্স
ডেল্টা বি ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ইউ ডেল্টা ওয়াই। আচ্ছা, অর্থাৎ ডেল্টা ইউ ডেল্টা ওয়াই, এখানে দেখুন ডেল্টা ইউ ডেল্টা ওয়াই এটার মানটা কি? ডেল্টা বি ডেল্টা এক্স না, এটার মান ডেল্টা বি ডেল্টা এক্স। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই মাইনাসটা যদি আপনি ওই সাইডে পাঠিয়ে দেন, অর্থাৎ এই মাইনাসটা যদি ওই সাইডে পাঠিয়ে দেন, তাহলে এখানে কি আসে? এই মাইনাসটা যদি আপনি ওই সাইডে পাঠিয়ে দেন, আসে মাইনাস এত। ঠিক আছে, তাহলে এই মানটা যদি, এটার মান এটা, অর্থাৎ এই ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ডেল্টা ইউ ডেল্টা ওয়াই এর মানটাই যদি আপনি এখানে বসিয়ে দেন, তাহলে প্রথমটা ঠিক থাকবে, মাইনাস ডেল্টা বি ডেল্টা এক্স ডেল্টা বি ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই। অর্থাৎ এখানে যা আছে তা, এ মাইনাসের মাইনাস, এটার মান হচ্ছে মাইনাস এত, তাই এ মাইনাসে এই মাইনাস হইল কি প্লাস, আর এখানে আগে যা ছিল মাইনাস, এ মাইনাস। ঠিক আছে, এখন দেখুন আমি একটু ক্লিয়ার ভাবে লিখি। এখন দেখুন এই মাইনাসে এই প্লাসে শেষ, এখানে আছে কি প্লাস আই, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন অফ সি। এখন একটু লক্ষ্য করুন, এখানে আছে কত? ডেল্টা ইউ ডেল্টা এক্স মাইনাস ডেল্টা বি ডেল্টা ওয়াই। আচ্ছা, এখন আমরা এটাকে যদি বসাই, আচ্ছা ডেল্টা ইউ ডেল্টা এক্স, দেখুন ডেল্টা ইউ ডেল্টা এক্স এর মান কত? ডেল্টা বি ডেল্টা ওয়াই, অর্থাৎ ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু, এটার মান হচ্ছে ডেল্টা বি ডেল্টা ওয়াই। তাহলে এই জায়গায় আমি ডেল্টা বি ডেল্টা ওয়াই যদি বসিয়ে দিই, অর্থাৎ ডেল্টা বি ডেল্টা ওয়াই এই মাইনাসের মাইনাস ডেল্টা বি ডেল্টা ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন প্লাসে মাইনাসে চলে আসলে কত? শূন্য, শূন্য দিয়ে ডিএক্স ডিওয়াই গুণ দিলে টোটাল শূন্য, প্লাসে মাইনাসে যদি চলে যায় শূন্য, শূন্য দিয়ে ডিএক্স ডিওয়াই গুণ দিলে টোটাল শূন্য। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি, সেটা হচ্ছে কি ইকুয়ালস টু 0। অতএব ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু কত আসলো? শূন্য, যেহেতু আমাদের বদ্ধ, অর্থাৎ বক্ররেখা এই জন্য বসছে সি। ঠিক আছে, তাহলে আমরা অবশেষে প্রমাণ করতে পারলাম, প্রুভড, পিআরওভিইডি প্রুভড, অর্থাৎ ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএক্স ডিএক্স এফ অফ জেড এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু কত? শূন্য। এটা হচ্ছে আপনার কোসি অর্থাৎ কোসি রিমেনের সমাকলন উপপাদ্য। সুতরাং আমরা এর পরবর্তীতে গাণিতিক পদার্থবিজ্ঞানের আর একটি উপপাদ্য প্রমাণ করব। তা আপনারা যারা মানে বোঝেননি বা বুঝতে কষ্ট হয় বা কোনো লাইন যদি না বোঝেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে আমরা আরেকটি উপপাদ্য দেখব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।